প্রতিটা ছাত্র আন্দোলনের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই ছাত্র আন্দোলনেরও একটা সোশিও পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক ছিল, যেটা আমরা কেউ বুঝিনি আসলে। আপনি স্বীকার করেন বা না করেন, দেশের অধিকাংশ জনগণ এই কোটা সংস্কারের পক্ষেই ছিল। 57% কোটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কারো কাছে মনে হয়নি। আমি এমনকি ছাত্রলীগকেও দেখেছি, তারা প্রেস কনফারেন্স করে তারা এটা বলেছে এটা সংস্কার করা দরকার। তাহলে আমি এটা গোড়াতেই কেন সমাধান করলাম না? এটা করা যেত, ইজিলি করা যেত। আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি, আমাদের তো কাজটা পরামর্শ দিয়ে, এর বাইরে কিছু করতে পারে না। কিন্তু যে জায়গাটিতে আমরা অ্যাড্রেস করতে ভুল করেছি সেটা হচ্ছে আমরা বুঝতেই পারিনি যে এটার একটা আলাদা জনগণের মধ্যে মাত্রা আছে, এবং এটার সুযোগে তৃতীয় কোনো পক্ষ, যেটি এখন এসে বলছি তৃতীয় পক্ষ ঢুকে গেছে, জামাত শিবির ঢুকে গেছে। এই ঢুকে যাওয়ার আশঙ্কাটি কেন আমরা আগে করলাম না? তার মানে আমাদের এখানে একটা ব্যর্থতা ছিল, যেটি বলছি আমাদের গোয়েন্দার ব্যর্থতা, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ব্যর্থতা। আমরা বুঝতেই পারিনি যে এরকম একটি ষড়যন্ত্র অনেক দিন ধরে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একদিনে হয়। আপনি যদি জানেন যে ঢাকা শহরে 3 লক্ষ মানুষ জড়ো হয়েছে, আপনি যদি জানেন যে 1 লক্ষ সিম ঢুকেছে, তাহলে আপনার প্রস্তুতিটা কোথায় ছিল এটিকে মোকাবেলা করার জন্য? সো ইটস এ সিরিয়াস ফেলিউর অফ 2 সাইডস। একটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স সাইজ একেবারে ফেলিউর, সেকেন্ডলি আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফেলিউর। এগুলো বলেছেন অনেকেই, আমি এই জন্য রিপিট করছি না। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ফেলিউরের একটা উদাহরণ দিই। আপনি বাংলাদেশ টেলিভিশন ইজ এ সিম্বল অফ দ্য স্টেট। একটা টেলিভিশন ভবনকে আমি রক্ষা করতে পারলাম না, দরকার হলে প্যারাট্রুপার নামিয়ে ওটাকে উদ্ধার করা দরকার ছিল। সারাদিন ধরে সেটিতে আক্রমণ চলেছে, সকাল 11টা থেকে একবার, বিকাল 4টায় একবার, সন্ধ্যায় একবার, রাত 9টা পর্যন্ত এটা অরক্ষিত ছিল। কী করে সম্ভব? আপনি একটু কল্পনা করুন তো, যদি সেদিন ট্রান্সমিশন রুমে গিয়ে কেউ একজন ঘোষণা দিয়ে দিত আজকে থেকে বাংলাদেশের নাম পাল্টে দিলাম, আজকে থেকে সবাই জনগণ নেমে আসেন। গুজব তো ছিলই, শেখ হাসিনা স্পেন পালিয়ে গেছে, এই গুজব ছিল না? সেই গুজবটা যদি ওখানে হতো তো কী হতো? সো উই ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। আমরা ঘটনার গুরুত্ব বুঝতেই আমরা এই করি না, এবং সেই জায়গাটিতে একটা বড় ধরনের আত্মসমালোচনা করা দরকার। আমার মনে হয় এই মুহূর্তে আত্মসমালোচনা যেমন দরকার, একই সঙ্গে এখান থেকে একটা ভবিষ্যতের পথ চিন্তা করা দরকার। একটি প্রশ্ন করেছেন শাহীন ডক্টর মশিউরকে, যে গণজাগরণ মঞ্চের পরে কেন এরকম হলো। শাহীন, এই কথাটাও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, গণজাগরণ ছিল একটা স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ, এটা বাংলাদেশের প্রকৃত চিত্র না। যদি তাই হতো, এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে কে দাঁড়িয়েছে পরবর্তী সময়ে? সমালোচনাটা করেন তো একটু। এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আমরাই আবার দাঁড়িয়েছি, যে গণজাগরণ মঞ্চকে বেশি বাড়তে দেওয়া যাবে না। এই কথাটা বলতে সাহস পাবো না কেন আমরা? এই গণজাগরণ মঞ্চ ছিল বাংলাদেশকে কারেকশনের একটা সুযোগ, সেই সুযোগটাকে আমরাই আবার গলা টিপে হত্যা করেছি। ইউ হ্যাভ টু, সত্যকে সত্য বলতে হবে। আপনি এই ধরনের একটা আন্দোলনের ক্যারেক্টারিস্টিক যদি বুঝতে না পারেন, তখন যে কী ধরনের সমস্যা হয়, বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি বর্ণাঢ্য সংগঠনকে কোথায় নামিয়ে নিয়ে এসেছি আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস করেন। 25 বছর পিছিয়ে দিয়েছি এই সংগঠনকে। এই ছাত্রলীগকে নামানোর সিদ্ধান্ত, এটি অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত ছিল। দিস ইজ নট এ আপনি সাধারণ ছাত্র বনাম ছাত্রলীগকে মুখোমুখি করে দিলেন। ও এটা কোন ধরনের সিদ্ধান্ত হয়েছে আমি ঠিক জানি না, হয়তো যারা করেছেন তারা অনেক ভালো বলতে পারবেন। কিন্তু আমি যখন দেখি একজন ছাত্রলীগের কর্মীকে পিছমোড়া করে বেঁধে রাখে, যখন তাকে কানে ধরে উঠবোস করায়, তখন আমি এটা সহ্য করতে পারি না। এই ছাত্রলীগ বাংলাদেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এক সময়, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন। কোন নেতৃত্বের সময় ছাত্রলীগ ছিল না? কেন আমরা এরকম একটি জিনিস করলাম? তার মানে আমরা আদার সাইডের মনস্তত্ত্বটাই বুঝতে পারিনি। অ্যান্ড দ্যাট ইজ দ্য, আজকে এই সংকটের জায়গাটি ওখানে।